আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মাঝে মাঝেই হয়তো ভুলে যান তিনি একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। মাঝে মাঝে এত চরম মিথ্যে কথা বলে দেন প্রকাশ্যে নির্লিপ্তভাবে, যেটা একেবারে মানে সূর্যোদয়ের মতো, মানে সত্যিকে উল্টে দেওয়া। যখন সূর্যোদয় হচ্ছে তখন বলা হবে যে সূর্যাস্ত হচ্ছে। আজকে একটা খবর বেরিয়েছে আমাদের এখানে, সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে বার করেছে। এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব, আমি আজকে করে রাখছি, কারণ এই ভিডিওটা এখন ছাড়তে দেরি করবে। যখনই আমেরিকার বিরুদ্ধে যখনই কোনো রকম খবর হয় তখনই কিন্তু মানে ইউটিউব রেস্ট্রিকশনে ফেলে রেখে দেয় অন্তত 10 ঘন্টা। তাই আজ রাত্রে আমি করে রাখছি, কালকে এটাকে আমি আপনাদের দেখাবো। ইন্ডিয়া টুডে কি লিখছে? স্যার, মে আই সি ইউ প্লিজ, PM Modi said Trump latest in his India remarks। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এটা কবে বেরিয়েছে? এটা বেরিয়েছে 7 তারিখ। এখানে উনি যা বলছেন তাতে উনি বলছেন যে মোদি আমাকে ফোন করেছিল, ফোন করে উনি বলেছেন, মোদি বলেছেন যে আমাকে আর ট্যারিফ বাড়াবেন না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। উনি 62টা অ্যাপাচে হেলিকপ্টার উনি অর্ডার দিয়েছেন। আমরা 5টা হেলিকপ্টার আমরা দিয়েছি। পুরোটা ডাহা মিথ্যে কথা। সত্যটা হলো 2020 সালে 6টা অ্যাপাচে হেলিকপ্টার ইন্ডিয়ান আর্মির জন্য অর্ডার দেওয়া হয়েছিল। সেটা লেট করে 2025-এর মিডলে আমাদের এই 6টা ডেলিভার করা হয়। আর 62টা আমাদের লাইট কমব্যাট যে হেলিকপ্টার, সেটা আমরা অর্ডার দিয়েছি আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডকে, হ্যাল যেটা, তাদের অর্ডার দিয়েছি। এই যে কথাগুলো উনি বলছেন, আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, উনি হেলিকপ্টারকে আমরা দিয়েছি, হেলিকপ্টার দিয়েছেন উনি 2025 সালে, আর উনি এখন বলছেন তাও 6টার জায়গায় 5টা বলছেন, মানে ভুলে গেছেন। সত্যিটা মনে থাকে, মিথ্যে তো মনে থাকে না। ওনাকে যা ব্রিফ করা হয়েছিল উনি সেটা ভুলে গেছেন। উনি বলছেন 5টা হেলিকপ্টার আমাদের কিনবে বলেছে। আমাদের 6টা কেনা হয়ে গেছে, ডেলিভারি আমাদের পেয়ে গেছি, দেরি হলেও ডেলিভারি পেয়ে গেছি। এই যে উনি মিথ্যে কথাটা বললেন, মানে সূর্যাস্তকে সূর্যোদয় বা সূর্যোদয়কে সূর্যাস্ত উনি যে করে দিচ্ছেন, তিনি কি ভুলে যাচ্ছেন তিনি একটা বৃহৎ দেশের, সর্ববৃহৎ দেশের সবথেকে ক্ষমতাধর একজন রাষ্ট্রপতি? তার বিহেভিয়ার মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে ইনি কে, সত্যিকারের মুখোশ পরে আছেন, নাকি ইনি একেবারে মানে যা বলেন তা নিজে কানে শোনেন না, মুখ দিয়ে বলে দেন। উনি এই যে বললেন, নিশ্চয়ই ওনার পরামর্শদাতা যারা আছেন তারা নিশ্চয়ই ওনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি এইটা বলুন, এইটা বললে পরে ওদের ওখানে বিরোধী দলে খুব হইচই হবে যে প্রধানমন্ত্রী গিয়ে পায়ে পড়েছে, তাহলে একটা মোদির উপরে চাপ সৃষ্টি হবে। আর কত চাপ দেবেন? এবং বলেছেন ট্যারিফ যাতে না বাড়ানো হয়। আরে 50% ট্যারিফ তো দিয়ে দিয়েছেন, প্রায় একে তো প্রায় স্যাংশনই বলা যায়। তা সত্ত্বেও ভারতের কিছু এসছে? কিচ্ছু আসে যায়নি। ভারত 40 ট্রিলিয়ন ইকোনমি আছে, আর এখনো পর্যন্ত 750 বিলিয়ন আমাদের ফরেন রিজার্ভ আছে। আমাদের জিডিপি গ্রোথ 8.5%, যেটা আপনার প্রচন্ড ধাক্কা দিয়েছিল।
যে এত ট্যারিফ বসালাম, এত করলাম, তারপরেও গ্রোথ কি করে, জিডিপি কি করে 8.5% হয়ে গেল। ভারত তো এইটুকু দেশ নয়, এ তো ওই ভেনেজুয়েলা নয় যে আপনি এসে অধিকার করে নেবেন বা অধিকার করার হুমকি দেবেন। আপনি কিউবা এই সমস্ত যত দেশ আছে তাদেরকে আপনি হুমকি টুমকি দিচ্ছেন সেদিন। কিন্তু ভেনেজুয়েলার ব্যাপারটা হচ্ছে সত্যি একটা অন্য ধরনের ব্যাপার। কারণ আমার ব্যাকইয়ার্ডে আপনি যখন এসছেন তখন আমি যেমন প্রতিবাদ করেছিলাম, যে আশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে যখন আমরা অ্যাকশন নিচ্ছি, তেমনি ভেনেজুয়েলা চীনকে ডেকে এনেছে আপনার ব্যাকইয়ার্ডে, আপনি অ্যাকশন নিয়েছেন। ঠিক আছে, এই ইকুয়েশন অব্দি ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি কিউবা আপনি গ্রিনল্যান্ড সব দখল করে নেবেন, এ তো দাদাগিরি হয়ে গেল দাদা। মিস্টার প্রেসিডেন্ট, এ একদম দাদাগিরি হয়ে গেল। আপনি ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এক মিথ্যেবাদী হিসেবে, আর দুই হচ্ছে আপনার এই উল্টোপাল্টা ডিসিশন নেওয়া। এতে কি হচ্ছে জানেন? এতে হচ্ছে আমেরিকার ওপরেতে সারা পৃথিবীর আস্থা কমে যাচ্ছে, সারা পৃথিবীর আস্থা কমে যাচ্ছে। আপনি যেগুলো সাউথ ইস্ট এশিয়া, আপনি ডোনাল্ড ট্রাম্প আপনি আসতে পারবেন না, সে পথ আপনার বন্ধ। চীন, ভারত, রাশিয়া, এই যে রিগটা গঠন হচ্ছে, এই রিগ গঠন হওয়ার পূর্বে আপনার পেছনে একটি বংশদণ্ড ঠেলার জন্য কিন্তু 3 মাথা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সেটা নিয়ে আমি পরে বলবো। কিন্তু এই যে আপনি যেগুলো করে চলেছেন, এতে কিন্তু ভারতের কিছু যাবে আসবে না, আলটিমেটলি মুখটা পুড়বে। আমাদের বিদেশ মন্ত্রক থেকে খুব শীঘ্রই, আমি ভিডিওটা যখন আমি কালকে যখন ছাড়বো, তখন বিদেশ মন্ত্রক থেকে নিশ্চয়ই একটা কড়া প্রতিক্রিয়া দিয়ে একটা বিবৃতি দেওয়া হবে আগামীকাল, মানে 8 তারিখ। আজ আমি 7 তারিখে ভিডিওটা করছি, 8 তারিখে কড়া প্রতিক্রিয়া দেওয়া হবে, সেটা নিয়েও আমি একটা ভিডিও করব। কারণ এটা জলজ্যান্ত, এই মিথ্যে কথাটা কেউ সহ্য করবে না। নরেন্দ্র মোদী আপনার ফোন ধরেন না, আপনি নিজে বলেছেন আমি মোদীকে 7 বার ফোন করেছিলাম, মোদী আমার ফোন ধরেননি, তাতে আমি অপমানিত হয়েছি। আপনি সেই মোদীকে বললেন যে নরেন্দ্র মোদী আপনার পায়ে ধরেছিল, আপনার বলেছিল স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কোথায় আছেন আপনি? আপনি যা খুশি তাই বলে দেবেন, বিশ্ব মেনে নেবে। বিশ্বের কাছে আপনি ক্রমশ হাস্যস্কর হয়ে উঠছেন। আপনি আমি কোনো ব্যাপারে আপনাকে সাপোর্ট করি, কিন্তু যখনই আপনি ভারতের বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনি যখন মিথ্যে কথাগুলো বলবেন না, তখন ভারতবাসী কেউ মেনে নেবে না, কেউ আপনাকে মেনে নেবে না। দেখুন কালকে বিদেশ মন্ত্রক থেকে আপনার মুখে কেমন একটা ঝাঁটা মারে, আপনি দেখতে থাকুন। আমি জানি না এই ভিডিও আটকাবে কিনা, রেস্ট্রিকশনে ফেলে রেখে দেবে কিনা, যদি ছাড়ে তাহলে পরে আপনারা দেখতে পাবেন। এই প্রথম আমি কোথা দিয়ে শুরু করব সেটা নিয়ে বেশ চিন্তিত এই কারণে যে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো মানে বোঝার বাইরে। আমি যেখান থেকে শুরু একটা করছি, গতকাল রাতে 7 সিস্টার থেকে আমাদের যে রানওয়ে তৈরি করা হয়েছিল, সেখানে 3টে C-17 গ্লোব মাস্টার ছিল, যেগুলো বিভিন্ন ট্যাঙ্ক, গাড়ি, সৈন্য এবং অন্যান্য জিনিস নিয়ে যাতায়াত করে। সেই 3টেকে সরিয়ে নেওয়া হয়েছে। কাল গভীর রাতে গোপনে হিন্ডন এয়ারবেসে ফিরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ জায়গাটা পুরো খালি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত তৎপরতায় কাল রাতে ওখানে যে বিল্ডিং গুলো ছিল, সেখানে 2টো বিল্ডিংকে একেবারে খালি করে দেওয়া হয়েছে, বিলকুল খালি। এবং একই সঙ্গে আপনার কিছু হুমায়ুন রেজিমেন্ট, কিছু ভৈরব রেজিমেন্ট ওখানে পাঠানো হয়েছে। কত সংখ্যা, কি সংখ্যা
আমার কাছে সে ফিগার কিছু নেই, মানে পুরোটাই আমি আর্ধেক জানি, সেটা কিন্তু আপনাদের আগেই বলে দিচ্ছি। এখন হঠাৎ করে এই পরিবর্তনটা খুব দৃষ্টিকটু লাগছে। কি এমন হলো যে C-17 তিনটে বিমানকে ওখান থেকে ফিরিয়ে আনা হলো, গ্লোবমাস্টারকে হিন্ডান এয়ারবেসে ঢুকিয়ে দেওয়া হলো, এবং আগে ওখানে গোর্খা ছিল, সেখানে কুমায়ুনকে পাঠানো হলো এবং ভৈরবকে পাঠানো হলো, মারাত্মক সমস্ত কমান্ডো গোষ্ঠী। এখন চূড়া গোপ্তা কিছু কথা শোনা যাচ্ছে। সন্দেহটা এই কারণে উঠছে যে কোনো কিছু জিজ্ঞেস করলে কেউ কোনো উত্তর দিচ্ছেন না, কেউ না বলছেন না, কিন্তু আবার কেউ হ্যাঁও বলছেন না। মহা মুশকিল। যদি অস্বীকার করে তাহলে বলবো অস্বীকার করেছে, কিন্তু অস্বীকার তো করছে না, চুপ করে রয়েছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। সে আপনার বিদেশ মন্ত্রক হোক, আপনার স্বরাষ্ট্র মন্ত্রক হোক, আপনার প্রতিরক্ষা মন্ত্রক হোক, বা MI মিলিটারি ইন্টেলিজেন্স যাকে বলে সেখানে হোক, আমি কালকে সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় আত্মা পাত্তা লাগিয়েছি। আমি এখন ভিডিওটা করতে বসেছি, এখন বাজে 4টে, এই 3:30 পর্যন্ত আমি চেষ্টা করেও কিছু জোগাড় করতে পারিনি। তবে ধুয়ে ধুয়ে 4 মেলানোর আমি একটা চেষ্টা করছি। আমি ভুল হতে পারি, আমি ঠিক হতে পারি। যদি ভুল প্রমাণিত হয় তাহলে পরে হবে, যদি ঠিক প্রমাণিত হয় তাহলে পরে তাও একটা হবে, কিছু ঠিক প্রমাণিত হলে বড় কিছু একটা হবে। গতকালকে যে আমি ভিডিওটা করেছিলাম, আমি দুয়ে দুয়ে 4 কেন মেলাচ্ছি, কালকে যে ভিডিওটা করেছিলাম খলিলুরের US সফর নিয়ে, সেখানে খলিলুরের সঙ্গে 7টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল। তার মধ্যে আপনার 5 নম্বর পয়েন্টে ছিল বাংলাদেশ এক অনিরাপদ শহর এবং দেশে পরিণত হয়েছে, সেখানে অবাধ, শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ নির্বাচনের মানদণ্ডে উপনীত হতে পারছে না। 6 নম্বরে ছিল মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসছে, যা কোনো মতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে মেনে নেবে না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর দর্শকের ভূমিকায় বসে থাকতে পারে না। কঠিনতম সময় আসছে, এটা কোনো মানে কি কথা আমি এখন বুঝতে পারছি না, এখানে কি লিখেছেন, জড়িয়ে গেছে আর কি, জটিলটা জড়িয়ে গিয়েছে। তো এটা কোনো কথার কথা নয়। আর 7 নম্বর, ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই না যে চীনকে সমৃদ্ধ করা। এতে ভারত এবং ইউনাইটেড স্টেটস এর পক্ষে, মানে ইন্দো প্যাসিফিকের পক্ষে আমাদের ক্ষতিকর। এই যে দর্শকের ভূমিকায় ভারত এবং US থাকবে না, এবং এটা কঠিনতম সময় আসছে। এই কঠিনতম সময় বলতে কি, সেটা আমি কথার কথায় বলেছিলাম যে তাহলে কি ইউনূসকে আমেরিকায় তুলে নেবে। এখন এই যে কথাটা বলা হয়েছিল, তারপরে পরেই কোনো বার্তা এসছে কিনা ওখান থেকে আমি জানি না, কাল রাত থেকে সমস্ত খালি করা এবং সৈন্য মোতায়েন করা শুরু হয়ে গেছে। এই যে হঠাৎ করে এই চাঞ্চল্য, এটাই কিন্তু বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, 2-4টে সংবাদ মাধ্যমে
এটা নিয়ে খবরও হয়েছে যে হঠাৎ এই তৎপরতা কেন, এটা নিয়ে খবর করা হয়েছে। তো এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে কিন্তু ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক। এই যে হিন্ডন এয়ারবেসে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং এয়ারপোর্টকে খালি করে দেওয়া, দুটো বিল্ডিংকে খালি করে দেওয়া, হঠাৎ করে এইভাবে খালি করবে কেন? তাছাড়া যেটা করা হয়েছে সেটা হচ্ছে স্যাটেলাইট থেকে ঢাকা শহরের অলি গলির বিভিন্ন ম্যাপ সহ সমস্ত কিন্তু ডাউনলোড করা হয়েছে। পুরো ঢাকা শহরকে ঘিরে যত অলিগলি আছে সেই ম্যাপটা ডাউনলোড করা হয়েছে। ডাউনলোড করে এখন সেখানে মানে লাইন আপ করা হচ্ছে যে কিভাবে কিভাবে কিছু এই ধরনের কিছু একটা হবে, যা আমার কাছে খবর নেই। যেটা নেই সেটা আমি আগেই বলে দিই, আমার কাছে খবর নেই, কিন্তু কোনো একটা খিচুড়ি পাকাচ্ছে। হয়তো দু একদিনের মধ্যে আমরা হয়তো বুঝতে পারবো যে ঘটনা কোন দিকে যাচ্ছে। তবে এই যে এয়ারপোর্ট খালি করে দেওয়া, সেভেন সিস্টারের এয়ারপোর্টকে এয়ারবেসটাকে খালি করে দেওয়া, এটা কিন্তু খুব ইঙ্গিত বহ। তাহলে কি ওখানে আবার ইউএস গ্লোব মাস্টার নামবে বা C-130 নামবে, বিভিন্ন যন্ত্রাদি দিয়ে বিভিন্ন সৈন্য নিয়ে ওখানে আসবে? না হলে পরে তিনটে গ্লোব মাস্টারকে সরিয়ে দেওয়া হলো কেন? আসলে জায়গা খালি হচ্ছে, ওখানে জায়গা কম, জায়গা খালি করা হচ্ছে। জায়গা খালি করে ওইখানে পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। সম্ভবত আমার যা মনে হচ্ছে যে এটা হয়তো কোনো অপারেশনের জন্য তৈরি হচ্ছে, সেটা ভারতই করুক, ইউএস করুক, যেই করুক। হয়তো, আমি এটা বলছি হয়তো, এটা আমার মনে হচ্ছে। এখন কতটা সত্য প্রমাণ হবে, কতটা মিথ্যা প্রমাণ হবে, সেটা সময় বলে দেবে, কিন্তু এটা কিন্তু হচ্ছে। আর দেখুন, ইউএস যদি করে, এটা যেই করুক না কেন, মালিকের দেশ তো করবে, তাহলে ক্রেডিটটা কে নেবে? ক্রেডিটটা নেবে কিন্তু মালিক। মালিক বলবে আমি ওখানে শান্ত করেছি, ভেনেজুয়েলা শান্ত করেছি, আমি এবার বাংলাদেশকে শান্ত করে দিলাম। যেই করুন না কেন, উনি সবসময় ক্রেডিট দেওয়ার জন্য বসে আছেন। তো মালিক ক্রেডিটটা দেখবেন মালিক নিয়ে নেবে, যেই করুন না কেন। করছে তো তার দেশ, তিনি দেশের প্রেসিডেন্ট, তিনি যদি বলেন তাহলে পরে কারোর কিছু বলার নেই, এইটা তিনি খাবেন। হয়তো এরকম একটা কিছু আমার মনের মধ্যে ঘুরছে, যেটা সেটা হলেও হতে পারে। এখন আমি বলতে পারবো না যে এটা কতটা ঠিক কতটা ভুল। আমি বারবার বলছি, কতটা ঠিক কতটা ভুল তা আমি কিন্তু জানি না। এখন আশা করব যে কিছু একটা ঘটবে। এই কারণে আশা করব যে এতগুলো কাণ্ড সেভেন সিস্টারকে ঘিরে কখনো হতে পারে না। এই সৈন্য প্রেরণ, কমান্ডো প্রেরণ, গ্লোব মাস্টারকে ফিরিয়ে আনা, দুটো বিল্ডিংকে পুরো ফাঁকা করে দেওয়া, এবং সেটা রাতারাতি করা। এত তাড়াতাড়ি এত জলদি কিসের? তার মানে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এবং সেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে। সামনে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আর তো বোধহয় একটা মাস বাকি আছে। এই এক মাস নির্বাচন বাকি রয়েছে, যখন নির্বাচন অবধি আমি বলেছি যেতে দেবে না। হয় ভারত যেতে দেবে না, নয় আমেরিকা যেতে দেবে না। নির্বাচন অবধি যাবে না। কারণ নির্বাচনে গেলে যদি তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তিনি হবেন হাফ প্যান্ট প্রধানমন্ত্রী। এটা আমি বরাবরই বলি, হাফ প্যান্ট প্রধানমন্ত্রী হবেন, ফুল প্যান্ট তার জুটবে না। বাকি ফুল প্যান্টটা হয়ে যাবে জামাত। সেই জামাত ফুল প্যান্ট পরে ফুটবলটা খেলবে, আর শরীরের ওপরে দেখা যাবে তারেক রহমানের। সেটা ইউএস খুব সম্ভবত হতে দেবে না, এবং ভারতও হতে দেবে না।
আমার মনে হচ্ছে এই দুয়ে দুয়ে চার আমি মেলাবার চেষ্টা করেছি। এখন সেটা দেখা যাক ভবিষ্যৎ কি বলে। তবে ইউএস এর পক্ষ থেকে কোনো ফোন এসছে কি আসেনি তা আমি জানি না। এখনো পর্যন্ত এই বিষয়ে আমাকে কেউ কনফার্ম করেনি। আমি শুধু ডট টু ডট মিলাচ্ছি। এই ডট টু ডট মিলিয়ে আমি একটা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করছি যে এটা হলে এটা হতে পারে। এবার বাকিটা ছেড়ে দিন ভবিষ্যতের উপরে, কি হয় দেখা যাক 2-4 দিনের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।